রিসেন্ট টাইমে কিন্তু লাল ভাইদের নিয়ে একটা মোটামুটি ভালোই লাড়ালাড়ি চড়তেছে। বিভিন্ন ইউটিউব চ্যানেল বলেন, বিভিন্ন আর কি কন্টেন্ট ক্রিয়েটররা বলেন, সবাই যে বুঝে ফেলছে যে আসলে লাল ভাইদের কীভাবে তারা মার্কেটিং করে। এজ এ মার্কেটিংয়ের স্টুডেন্ট হিসেবে আমি কিছু কথা আপনাদেরকে বলে রাখি। আমি তো মার্কেটিং স্টুডেন্ট, আপনারা অনেকেই জানেন, অনেক ভিডিওতে বলছি। আমি মার্কেটিং স্টুডেন্ট হিসেবে এতটুকু বলতে পারি, আমাদের বাংলাদেশের যে কন্টেন্ট ক্রিয়েটররা মার্কেটিংগুলো করে তারা আসলে মার্কেটিংয়ের লটা বোঝে না। যেমন কিছুদিন আগে প্রিভিয়াস টাইমে আমি একটা লাল ভাইয়ের ভিডিও দেখলাম, ওনার আমি অনেক আগে থেকেই ফলো করি। ওনার নাম আমি বলবো না, ওনার হয়তো ইউটিউব চ্যানেল নামটা সর্বোচ্চ বলতে পারি, ইউটিউব চ্যানেল নামটা হলো নেক্সট গিয়ার। ওনার ভিডিও আমি অনেক আগে থেকে পছন্দ করি। ওনার আসলে কিছু কিছু জিনিস আমার কখন থেকে খারাপ লাগতেছে, যখন উনি চায়না বাইকগুলো নিয়ে কাজ করে, যেমন 13 জিবি নিয়ে কাজ করতেছে, তারপর আপনার আদার্স অনেক চায়না বাইক নিয়ে কাজ করতেছে। ওই চায়না বাইকগুলো যখন কাজ করতেছে তখন আমার কাছে সাডেন টাইমের জন্য কেন জানি মনে হচ্ছে উনি আসলে কাস্টমারদের সাথে বা সাধারণ ক্রেতাদের সাথে ইনজাস্টিস করতেছে। এখন চায়না বাইকগুলোর পাসপত্র যে পাওয়া যায় না বাংলাদেশে, এটা উনি ভালো করে জানে, আমিও জানি, আপনিও জানেন। চায়না বাইকগুলো যে বাংলাদেশে কী পরিমাণ আসলে আপনার দুর্নাম, বা চায়না বাইকগুলো যে কী পরিমাণ বাংলাদেশে একটা আসলে অরাজক পরিস্থিতির ভিতরে ফালায় কাস্টমারদের, এটা সবাই জানে, এটা ইউনিভার্সাল ট্রুথ। কারণ আমি নিজে চায়না বাইক কিনে প্রতারিত হয়েছি বলে যে আমি বলতেছি এটা না। আমার অনেক ফ্রেন্ড সার্কেল, ভাই ব্রাদার চায়না বাইক কিনছে। রিসেন্ট টাইমে আমার এক ছোটো ভাই এলাকার, ও আর কি জিপিএক্স ডেমন বাইকটা কিনছে। জিপিএক্স ডেমনের ওই যে বললাম আপনার মোবিলের নাট পাওয়া যাইতেছে না, মোবিলের ড্রেন নাট। এই কারণে বলা চলে যে চায়না বাইকগুলো বাংলাদেশে কখনও যারাই প্রমোট করবে বুঝবেন মোটা অঙ্কের কিছু দিছে তাদের, হয়তো এতটুকু বান্ডিল, নাইলে এত বড় বান্ডিল 3-4টা বান্ডিল হয়তো তাদের দিছে। আর চুক্তিটা কিভাবে হয় বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে আমি যতটুকু আর কি জানতে পারছি, আপনারা যদি কন্টেন্ট মেকিং করেন, যারাই করে তাদের সবার সাথে কথা বলে একটা জিনিসই বুঝতে পারবেন যে বাংলাদেশে যখন বাইক প্রচারণার জন্য, যে কোনো কিছু প্রচারণার জন্য চুক্তি হয়, তখন সবার আগে একটা জিনিস বলে যে এই প্রোডাক্টটা প্রচুর পরিমাণে দেখাইবে, এই প্রোডাক্টটা এত ভালো, তুমি প্রতি ভিডিওতে বলবা, তুমি খারাপ দিকগুলো বলবা না। এটা শুধু বাংলাদেশের বাইকের ক্ষেত্রে না, বাংলাদেশের যারা মোবাইল রিভিউ করে, আমার এক কলিগ, আমার এক বড় ভাই, আমার এক বন্ধু, যাই বলেন না কেন, ওই আর কি মোবাইল রিভিউ করে বাংলাদেশে। ওয়ান অফ দ্য টপ 5-এর ভিতর ওকে আমি 2 নম্বরে রাখবো বাংলাদেশের। ওর এত জনপ্রিয়তা, ওর নাম বললে এখন অনেকে চিনে থাকবেন, কিন্তু ওর নামটা আমি বলবো না। ওই আমার একদিন ভিডিওতে আসবে, আইসে আপনাদেরকে সকলকেই ধামাকা দিব, ওকে সাথে নিয়ে ভিডিওটা করব। ওই আসলে আমাকে একটা জিনিস বলছিল একদিন যে দেখ বন্ধু, আমরা যে মোবাইলের রিভিউগুলো করি সেগুলো কিন্তু অবশ্যই, হয়তো যদি শাওমির রিভিউ করি, হয়তো যদি অ্যাপেলের রিভিউ করি, অ্যাপেল তো অত একটা প্যারা দেয় না, কিন্তু শাওমি, স্যামসাং যেগুলো বাংলাদেশে কোম্পানির অফিস আছে তারা অনেক প্যারা দেয় রে ভাই। এখন কি প্যারা দেয়, ও আমাকে বলতেছিল যে যখন ডিট করে তখন অনেকাংশে দেখা যায় অনেক টাকার লোভ দেখায় বা অনেক জিনিসের লোভ দেখায় আসলে পরবর্তীতে তারা যে খারাপ দিকগুলো সেগুলো যাতে আমরা না বলি, এটা ডিটের মাধ্যমে উল্লেখ করে নেয়। পরবর্তীতে উল্লেখ করার ফলে আমরা কিন্তু খারাপ দিকগুলো বলতে পারি না, বা বেশি খারাপ দিক আসলে দর্শকের সামনে আনতে পারি না। চাইলেও অনেক সত্যি কথা আপনার ওই সময়টাতে প্রমোশনের কারণে বলতে পারে না, বা তাদের ওইখানে ধরাবান্ধা কিছু নিয়ম করে দেয় যে আমরা তোমার সাথে তো কন্ট্যাক্ট করতেছি, আমরা তোমার সাথে চুক্তি করতেছি, তুমি এই কথাগুলো আসলে উল্লেখ করো না, তাহলে আমাদের কোম্পানির ক্ষেত্রে দেখা যায় হ্যাম্পার হয়ে যাবে। এই কারণে অনেকে চাইলেও আসলে অরিজিনাল কথাটা ঠিকমতো বলতে পারে না, বা চাইলেও আসলে অনেক সময় অনেক কিছুই করা যায় না অরিজিনাল কথা বলার ক্ষেত্রে, বা অরিজিনাল জিনিসগুলো দেখানো যায় না যে এই জিনিসগুলো এটাতে সমস্যা আছে। আমাদের কোম্পানিগুলোর বাংলাদেশে মার্কেটিং স্ট্র্যাটেজি আসলে বোঝে না। যেমন আমাদের যে মার্কেটিংয়ের বইগুলো আমরা পড়ছিলাম তখন মার্কেটিংয়ের কিছু জিনিস আমাদের ওইখানে বলা ছিল যে আপনার পাবলিক যেটা ডিমান্ড করে সেটা তুমি বেশি মার্কেটিং করার দরকার নেই, তুমি মিনিমাম কিছু মার্কেটিং করো। যেমন আমি অনেকগুলো বাংলাদেশে কোম্পানি দেখছি, যেমন নগদের কথা বলতে হয়, নগদ কিন্তু ভালো পরিমাণে ডিমান্ড আসছিল, তারপরেও তারা যে পরিমাণ মানে পচানি মার্কেটিং করতো, এটা আসলে আমাদের দেশে হয়। যেমন আপনার বর্তমানে ইয়ামাহা করতেছে, ইয়ামাহার এই মার্কেটিংগুলো আমার আসলে স্ট্র্যাটেজি বেশি ভালো লাগতেছে না। কারণ ইয়ামাহা একটা আপনার যাত্রার মতো একটা উঠায় দিছে, উঠায় নাচায়া একটারে না অনেকটাই উঠাইছে, সেগুলো নাচায় তারা ভিউ কামাইছে। তারা এখন মোটামুটি পাবলিকরে যাতে তাদের আর কি আপনার ট্রেন্ডিংয়ে থাকে এই জিনিসগুলো, এই কারণে তারা আর কি কথাগুলো বা এই জিনিসগুলো করছে, যতটুকু আমার মনে হয় বা যতটুকু আমি আর কি বুঝতে পারতেছি। এখন আসেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা যেই জিনিসগুলো দেখি বা মার্কেটিংয়ের ক্ষেত্রে যে জিনিসগুলো দেখি, এগুলো বহির্বিশ্বের সাথে কতটুকু জাস্টিস হয়। যেমন আপনি বাংলাদেশে যে মার্কেটিংটা করছে
এরকম আপনার জিনিসটা একটা করছে, একটা শিল্পী আনছে দেশের বাইরে থেকে, পাকিস্তান থেকে, তারপর 2-3 জনের উপরে উঠায় মানে একদম ড্রেস ড্রুস সারা নাচাইছে। এটা আসলে বাংলাদেশেই হয় বা বাংলাদেশেই এটা হচ্ছে, কারণ বাংলাদেশে মানুষ আসলে এগুলো অনেক মানে গোপনে রাখতে চায়, তো এই কারণে এগুলো যদি একটু ওপেন করা হয় তাহলে ওই জিনিসটা নিয়ে বেশি আলোচনা হবে। এগুলো বাইক কোম্পানিগুলো বোঝে, বা বাইক কোম্পানিগুলো সেন্টিমেন্টাল। আপনারা কি মনে করেন বাইক কোম্পানিগুলো আপনাদের মেন্টালি অ্যানালাইসিস করে না, বা আপনাদেরকে মেন্টালি এটা বাইক কোম্পানিগুলো আসলে বোঝায় না? অবশ্যই বোঝায়। আপনাদের বাইক কোম্পানিগুলো অবশ্যই মেন্টালি ঘাটাঘাটি করে যে এই দেশের মানুষগুলো কাস্টমারের পার্সপেক্টিভ ভিউ কেমন, ওই দেশের কাস্টমারের পার্সপেক্টিভ ভিউ কেমন, এগুলো দেখে জেনে শুনে তারপর আসলে রিসার্চ করে মার্কেটিং করার জন্য রাস্তায় নামে। এটা আসলে বিশ্বের যে কোনো দেশেই হয়। যেমন আমাদের দেশে একটু নোংরা মার্কেটিংটা বেশি আর কি প্রায়োরিটি দেওয়া হয়, কারণ আমাদের দেশে এগুলো দেখা যাচ্ছে ইসলামিক মাইন্ডের মানুষ বেশি বসবাস করে, তো অইসলামিক মাইন্ডের জিনিসগুলো দেখানো হয়। তাহলে সবসময় মানুষ আসলে ওইগুলো নিয়ে বেশি আলোচনা থাকবে, বা ওইগুলো আসলে ট্রেন্ডিং টপিক হয়ে যাবে। কারণ আমাদের দেশে তো সচরাচর আপনি রাস্তায় নামলে, যেমন দেশের বাইরে গেলে আপনি দেখতে পাবেন অহরহ মানে ড্রেস আপের কোনো বালাই নেই। আমাদের দেশে যদি এরকম করে অবশ্যই তার মানে বিপরীত প্রতিক্রিয়া আসবে অতি শিগগিরই। অনেকে বলবে যে এটা তুমি ভালো করো নাই, অনেকে বলবে যে এটা ভালো হচ্ছে না আপনার। এই কারণে আমাদের দেশে মার্কেটিং পলিসি অনেক বাজে আমার কাছে মনে হয়, যেটা বা আমি ব্যক্তিগতভাবে অনেক মনে করি যে ইনজাস্টিস মার্কেটিং করে থাকে কোম্পানিগুলো। এখন কাস্টমার লয়ালিটি থেকে, কাস্টমারের পার্সপেক্টিভ ভিউ থেকে আপনারা কি করে বুঝবেন যে কোন কোম্পানি মার্কেটিং পলিসি ভালো? যেমন ভাই দেখেন, আমি একটা জিনিস বলতে পারি যে হিরো মার্কেটিং পলিসি কিন্তু অনেক ভালো বাংলাদেশে। হিরোর যিনি এমডি আছে উনি কিন্তু বুঝে শুনে মার্কেটিংগুলো করে। এখন আমি হিরোর বাইক চালাই না ভাই, হিরোর সাথে আমার কোনো ওঠা বসাও নাই, আমাকে হিরো কিছু দিবেও না, কারণ আমার যে ইউটিউবের চ্যানেলের অবস্থা, এই ইউটিউব চ্যানেলে আমি কিছু পাবো না। আশা করলে আমার পাগলের উপাধি দেওয়া হবে, এটা স্বাভাবিক। তো হিরোর মার্কেটিং পলিসিটা আমার কাছে বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেবল মার্কেটিং পলিসি মনে হয়। কারণ হিরো বাংলাদেশে যে পরিমাণ সুস্থ মার্কেটিং পলিসি করে, যেমন হিরোর কিছু কিছু খারাপ দিক আছে, যেমন তাদের ওভার মার্কেটিং করতে পারেনি বলে কারিজমা বাইকটা ফ্লপ করছে, হিরো থ্রিলার 4Bটা ফ্লপ করছে। এই কারণে হিরোর ওভার মার্কেটিং পলিসিটা শিখতে হবে আমি যতটুকু মনে করি, বা হিরো যদি ওভার মার্কেটিং পলিসিটা শিখতে পারে তাহলে কিছু কিছু জিনিস হিরো নিজে থেকেই ভালো করতে পারবে, যেগুলো আর কি হিরোর অতি সহজেই করা সম্ভব হবে আমি বলে মনে করি। যেমন হিরো এক্সট্রিম 125টা যখন লঞ্চ করছে, আহামরি কিন্তু অনুষ্ঠান করে নাই বা আসলে মার্কেটিং করে নাই, তারা ওই তাদের শোরুমে তেজগাঁওতে লঞ্চ করছে। জিনিস যেটা ভালো সেটার কিন্তু মার্কেটিং আপনার করতে হচ্ছে না। যেমন আমাদের বাংলাদেশে এফজেড যে সিরিজটা, এটা সম্পূর্ণ কিন্তু চলতেছে মার্কেটিংয়ের উপর। কিছু কিছু ইউটিউবার আছে তাদেরকে দিয়ে মার্কেটিং করায় আর কি একটা পর্যায়ে ভালো পরিমাণ টাকা তারা রেভিনিউ জেনারেট করে ফেলতেছে। এই রোডে কিছুক্ষণ আগে আপনার অবরোধ হয়েছে, হ্যাঁ স্টুডেন্টদের অবরোধ হয়েছে এই রোডে কিছুক্ষণ আগেই। ওই যে সামনে দেখলাম ব্যানার ট্যানার পড়ে আছে, এখন কি অবরোধ সেটা আমি জানি না। আমি গেছিলাম বিআরটি থেকে আসতেছি, আমার কিছু কাজ ছিল, এই কারণে হিরোর মার্কেটিং পলিসিটা আমার কাছে ভালো লাগে। আর যদি বাইক কোম্পানি থেকে বের হই, অন্য কোম্পানির কথা বলতে হয়, যেমন প্রাণের মার্কেটিং পলিসি আমার কাছে ভালো লাগে। আমি নিজে কিন্তু প্রাণে কিছুদিনের জন্য কাজ করছিলাম মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে, তো আমার ইন্টার্নশিপ ছিল প্রাণে। তারপর আমি বাংলাদেশের একটা বাইক কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করি। ওই বাইক কোম্পানির নামটা আর বললাম না, কারণ ওইটা অনেক আপনার সমালোচিত বাইক কোম্পানি। কোনো একদিন হয়তো আমি বলবো, যেদিন আইডি কার্ড সাথে নিয়ে আসবো, যদি অনেকে প্রুফ চান তাহলে আমি একটা ভিডিও তৈরি করবো। আমার কাছে যে বাইক কোম্পানিতে চাকরি করতাম সে বাইক কোম্পানি আইডি কার্ড সাথে নিয়ে আসবো। এখন বাংলাদেশে আর কি মানে লাল ভাই ইউটিউব চ্যানেল আছে, যেমন MSI ব্লগস, ওনার ভিডিওটা আমি শুরু থেকে দেখে মোটামুটি ইউটিউবে আসছি। এখন ওনার ভিডিওগুলো আমার কাছে খারাপ লাগে। উনি আসলে সম্পূর্ণ এখন প্রমোশনের উপর চলে গেছে। উনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক সেলিংয়ের সাথে জড়িত আছে। আর আমাদের গুরু, আমাদের বড় ভাই বস তরু ভাই তো আছেই, ওনার কথা আর কী বলবো, মানে চকলেট বাইকার। উনি তো দেখা যাচ্ছে মার্কেটিংয়ের একবারে ল অ্যান্ড অর্ডার বাংলাদেশে সব মানে উঠায় ফেলছে। এই ল অ্যান্ড অর্ডার বাংলাদেশে আর কেউ ফলো করতে পারবে না। উনি যে মার্কেটিংটা ফলো করতেছে বা ওনার যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা উনি বজায় রাখতেছে, এই ল অ্যান্ড অর্ডার মার্কেটিং স্ট্র্যাটেজি আর কেউ ফলো করতে পারবে না আমি মনে হয়। তরু ভাই শুরুতে আমি ওনার ভিডিওগুলো অনেক দেখতাম। উনি আপনার যখন 2020 সালে দেখা যাচ্ছে বান্দরবনের ভিডিওগুলো আমি মোটামুটি প্রচুর পরিমাণে দেখতাম। ওই টাইমে আমি আসলে মোটোব্লগ করি না, কিন্তু বাইক চালাই। কিন্তু ওনার ভিডিওগুলো দেখেই মোটামুটি বলা চলে যে আমি মোটোব্লগের ক্ষেত্রে আগ্রহী হয়েছি।
সো যারাই আসলে ভিডিওগুলো দেখছি তারা যদি এখন মানে খারাপ কাজগুলো করে, আমার মানে খারাপ কাজ বলতে মার্কেটিংয়ের ক্ষেত্রে খারাপ উদ্দেশ্যগুলো তারা বেছে নেয়, এটা আসলে আমার ক্ষেত্রে ভালো হয় না। মার্কেটিংয়ে আপনার কিছু কিছু জিনিস আছে, যেমন মার্কেটিং করার আগে অবশ্যই বাংলাদেশের কোম্পানিগুলোকে পেস্টেল অ্যানালাইসিস করতে হবে, তারপর সেই প্রোডাক্টের লাইফ সাইকেল নির্বাচন করতে হবে, বা সেই প্রোডাক্টের দেখা যাচ্ছে আপনার বিবরণী তৈরি করতে হবে, বা প্রোডাক্ট অ্যানালাইসিস করতে হবে, মার্কেটে কতটুকু খাবে বা মার্কেটে কতটুকু সেল হবে, এটাও আসলে দেখে শুনে তারপর প্রোডাক্ট আনতে হবে। বাংলাদেশে কেউ কোনো কোম্পানি করে বা কোনো কোম্পানি করে থাকে, আমাদের বাংলাদেশে জাস্ট প্রোডাক্ট নিয়ে আসে, নিয়ে এসে ব্লগারদের দিয়ে ভিডিও বানায়, টাকা ইনভেস্ট করে, এটাই তাদের প্রমোশন। ব্লগাররা ভিডিও করলে তাদের প্রমোশন বাড়ে, ব্লগাররা ভিডিও না করলে তাদের প্রমোশন কমে যায়, এই কারণে তারা আসলে এই কাজগুলো করে থাকে। এটার ক্ষেত্রে আমাদের সিনিয়র ব্লগারদের অনেক অনেক আসলে গুরুত্ব সহকারে দেখতে হবে। আর একটা আপনার যৌথ ইউটিউব চ্যানেল বাইক বিডি, ওনাদের ভিডিও আমি দেখতাম, ওনারা আসলে এখন নোংরা মার্কেটিংয়ে চলে গেছে, এই কারণে বলা চলে যে আমি আসলে বাইক বিডির ভিডিও এখন কমায় দিচ্ছি দেখা। টোটাল আমাদের বাংলাদেশের ভিডিও এখন আমি খুবই কম দেখি, যদি একদম যে জিনিসগুলো না জানি হয়তো কারো ভিডিও দেখি শিখি, আর না হলে আমি একবারে আপনার ইন্ডিয়ান অনেক রিভিউয়ারের ভিডিও দেখি, ইন্টারন্যাশনাল অনেক রিভিউয়ারের ভিডিও দেখি, কারণ তারা মার্কেটিংগুলো তাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়, মার্কেটিং কী করে করবেন। আর মার্কেটিংয়ের স্টুডেন্ট হিসেবে আমি মনে করি এটা আসলে আপনি নিজে অনেক কিছুই শিখতে পারবেন। এখন আসলে অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, আপনারা চাইলে সেগুলো দিয়ে অনেক কিছু শিখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায়, একটি করে লাইক দিয়ে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করেন, এগুলো করতে টাকা পয়সা খরচ হয় না, অত কিপটেমি করে কী করবেন।